এখানে যারা উপস্থিত রয়েছেন এবং এই গরমকে উপেক্ষা করে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার অভিনন্দন। উষ্ণ অভিনন্দন বললে কীরকম যা হবে জানি না, হয়তো ঠিক হবে, কিন্তু শুনতে ভালো লাগবে কি না যে একে গরম তার উপরে আবার উষ্ণ অভিনন্দন। আপনি বসে নিন না, অনেকক্ষণ ধরে করছেন তো। ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের কথা বলবো, তবে সবচেয়ে আগে আমি একটু এইখানটাতে দাঁড়িয়ে বলছি যাতে আপনাদেরকে ফেস করতে সুবিধে হয়, কিন্তু মঞ্চে যে বিশিষ্ট মানুষজন রয়েছেন তারা একটু গার্ড হয়ে গেছেন। স্বামী শুভ্রানন্দজি মহারাজ রয়েছেন, তাকে আমার বিনীত প্রণতি। আর আলাদা আলাদা করে নাম উচ্চারণ করছি না। এই আশ্রম তথা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সমস্ত সুধীবৃন্দ, বর্তমান প্রাক্তন যারা রয়েছেন, ডক্টর বিতেন্দ্র কুমার বৈদ্য সস্ত্রীক উপস্থিত রয়েছেন সুধীবৃন্দ যারা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, শিক্ষার সঙ্গে নানানভাবে যুক্ত, এবং যারা ইউনিফর্মে রয়েছে তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে, যারা ইউনিফর্মে রয়েছে তাদের আলাদা আলাদা করে অভিনন্দন এই জন্যে যে খুব একটা বেশি চঞ্চল হয়নি, ওদের বয়সে আমি হয়তো একটু বেশিই হতাম। তো এইবারে ভাবছি যে সুন্দরবন এবং সেখানে এই রামকৃষ্ণ মিশন আশ্রমের এই অনুষ্ঠান, এটা একদিক দিয়ে খুব চমৎকার, তার কারণ সুন্দরবন একটা মারাত্মক জায়গা, মানে ভালো জায়গা বলা যেত, ও চমৎকার জায়গা বলা যেত, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে মারাত্মক জায়গা। কারণ লোকে মারাত্মক কথাটা দুরকমভাবে ব্যবহার করে। এক হচ্ছে যে ওই রাস্তা দিয়ে যাচ্ছিস, খুব সাবধান, ও মারাত্মক রাস্তা, তার মানে ভয়ের। আরেকটা বলে যে মারাত্মক রেজাল্ট করেছে, তার মানে দারুণ। সুন্দরবন দুদিক দিয়েই মারাত্মক। একটা হচ্ছে কি যে সেখানকার যে সম্পদ সে তো অসাধারণ, শব্দ দিয়ে বোঝানো যাবে না। আমি আর কি বলবো, আপনারা সব জানেন যে ওই রকম বিস্তীর্ণ বন এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য বা ফরেস্ট হচ্ছে সুন্দরবন। সুতরাং আমি বলবো না যে বড় করে হাততালি দিন, কিন্তু বলবো যে মনে মনে গর্বিত হন। সুন্দরবনে হচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সমগ্র পৃথিবীর মধ্যে। আর কি হচ্ছে যে জীব বৈচিত্র্য, যে তুমি এমন জন্তু জানোয়ারের নাম করে পারবে না, কোনো একজন ভারতীয় ছেলে বা মেয়ে বোধহয় পারবে না এমন কোনো জন্তু জানোয়ারের নাম করতে যেটা কিনা সুন্দরবনে নেই। একেবারে ছোট পোকামাকড় থেকে আরম্ভ করে সেই বিশাল যে কিনা পৃথিবী কাঁপিয়ে দেয় তার গর্জনে, সেই সমস্ত সুন্দরবনে, যেটাকে ইংরেজিতে সুন্দর করে একটা শব্দে বলে বায়োডাইভার্সিটি। আর কি পাওয়া যাবে? লোভনীয় খাবার পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে, মধু পাওয়া যাবে, আবার সেখানে পাওয়া যাবে অন্য জিনিস, সেটা হচ্ছে মোম পাওয়া যাবে। তো এইসব মিলিয়ে সুন্দরবনে একটা বিরাট রকমের সম্পদ রয়েছে। আবার যেখানে সম্পদ রয়েছে সেখানে আবার গা ছমছম করা ব্যাপারও রয়েছে। আপনাদের কাছে, বড়দের কাছে বলা মানে বাহুল্য, আমরা সবাই মিলে স্মরণ করছি যে গা ছমছম করা ব্যাপার রয়েছে, যে খসখস করে একটু বনের মধ্যে আওয়াজ হলেই যারা কিনা অরণ্যে কাজ করছেন, আমাদের মতো সুন্দর আশ্রমিক পরিবেশে মধ্যে নেই, জীবিকার জন্য অরণ্যে কাজ করছেন, তখন এর মাইক নেই, বিরাট জোরে আওয়াজ নেই। কিন্তু বিরাট জোরে আওয়াজ হলে ভয় ছিল না, ভয় হচ্ছে খসখস করে গাছের পাতার মধ্যে দিয়ে যে আওয়াজ হচ্ছে, তাহলে সামনেই কি রয়েছে। সুতরাং জলে কুমির, ডাঙায় বাঘ যে বলা হয়েছে, তার সঙ্গে সাপ এবং আরও নানান রকম, যেটা বায়োডাইভার্সিটি বলা হলো, সেটা আবার বায়ো আতঙ্কও বটে। আর কি আতঙ্ক আছে? আতঙ্ক হচ্ছে যে কোনো সময় সাইক্লোন, এবং সেই সাইক্লোনের জন্যে কি যে হতে পারে আর কি না হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, অডিও কি হবে জানি না। তো সাইক্লোনের জন্য যে কি হতে পারে না পারে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং সাইক্লোন কোন দিকে কী রকমভাবে বেঁকবে, এবং সেই সাইক্লোনের জন্যে মানুষের কত ক্ষতি হবে, এবং সমুদ্র স্তর কতটা বেড়ে যাবে। তাহলে এই সমস্ত মিলে হচ্ছে আতঙ্ক। তার সঙ্গে যে অসুবিধে রয়েছে সুন্দরবনের, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। অসুবিধা রয়েছে যে ওই যে সমুদ্র লোকে দেখতে ভালোবাসে, ভিডিও করে, কত রকমের ছবি সেখান থেকে তৈরি হয়, শুটিং হয়, কিন্তু অসুবিধে হচ্ছে যে ওই নোনা জল যখন ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন জমি জমা কী হবে ভেবে হয়তো কৃষকের পত্নী, তাদের দিনের পর দিন ঘুম হচ্ছে না। সেই জন্য বলছিলাম মারাত্মক জায়গা, যে যেখানে কিনা ফিল্মের শুটিংও হচ্ছে, আবার ওই সমুদ্র মানুষের ঘুমও কেড়ে নিচ্ছে। এই সমস্ত মিলে, আর তার সঙ্গে যুক্ত হয়ে গেছে কি, তার সঙ্গে যুক্ত হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা।
ফলে একটা মানুষের হাঁচি কাশি থেকে আরম্ভ করে বলতে নেই, বড় রকমের কিছু হলে কোথায় ডাক্তার, কোথায় বৈদ্যি, কাকে কি পাওয়া যাবে কোনো ঠিক নেই, লেখাপড়ার জন্য কোথায় যাবে। এইখানে ভাবছি যে এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম, নার্সারি এবং কেজি স্কুল, সেখানে লেখাপড়ার জায়গা রয়েছে, কিন্তু সেইটা বলবার জন্য এই এতগুলো কথা বলিনি। বলেছি এই জন্যে যে সুন্দরবন আমাদের কাছে ওই রকমই একটা ব্যাপার, ফ্যাসিনেটিং ব্যাপার। এই সুন্দরবনে যারা কিনা শিক্ষিত হয়ে উঠছে, যে ছোটরা শিক্ষিত হয়েছে, এবং আজকের অনুষ্ঠানের যে চরিত্র সেটা কি, যে কম বয়সী যারা, ওরা বসে থাকবে, কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না, কিছুটা দৌরাত্ম্য করবে, কিছুটা চঞ্চলতা তাদের থাকবে, কিন্তু যতটা বোঝে বুঝুক। মেন তাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে ওদের থেকে বড় যে দাদা দিদিরা রয়েছে, যারা কিনা পাশ করে গেছে, তারা তাদের নিজেদের জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তারা প্রত্যক্ষ করুক। তারা মঞ্চে আসবে, এসে তাদেরকে সংবর্ধনা জানানো হবে, ছবি উঠবে, হাততালি পড়বে, এবং তার মধ্যে দিয়ে ছোটরা সেইটাকে নেবে। আমরা জানি যে বড়দের থেকে ছোটরা অনেক বেশি করে নেয়, একবারে মনের গভীরে ঢুকে যায়। তাই তো চলো, সেই রকমই হচ্ছে এই অনুষ্ঠানের আজকের প্রধান যে তাৎপর্য, প্রধান যে উদ্দেশ্য। সেইখানে ভাবছি এই যে ছোটরা বড়দের দেখে যে ভাববে বড়রা কি করবে, বড়রা যেটা করবে সেটা হচ্ছে যে তারা বিরাট উঁচু পজিশনে যাবে। আমি একজন শিক্ষক হয়ে নিশ্চয়ই ভাবতে চাইবো যে বড়দের মধ্যে, বড় বড় মানে কি বলবো, তারা তো আমাদের কাছে সবাই ছোট, কিন্তু ঠিক আছে, তারা হচ্ছে উঠতি গ্রোয়িং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালস। সেই বড়রা তারা বিরাট বিরাট জায়গায় প্রতিষ্ঠিত হবে। এই বিরাট বিরাট জায়গা, এর সঙ্গে আরও কিছু থাকছে। বিরাট বললে আমাদের কি মনে হয়? বিরাট বললে মনে হয় আকাশের মতো বিরাট। আর যদি বলি যে আরেকটা জিনিস বলছি, দেখো তার কাছে আকাশও ছোট হয়ে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে কি বলবেন আপনি? তার উত্তর হচ্ছে সূর্য। সূর্যকে যদি ভাবি তাহলে তার কাছে আবার আকাশ ম্রিয়মান হয়ে যায়, যে সূর্য থাকলে একরকম আর সূর্য না থাকলে আরেক রকম। সূর্যের আর যেন কি একটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে অরুণ, এবং সেই অরুণ থেকে একটা নামকে আমরা পাই, অরুণের উদয় হলে যাকে বলে তাকে অরুণোদয়। অরুণোদয় কি কোনো ছেলের নাম হতে পারে? অবশ্যই পারে। আর তার সঙ্গে যদি একটা পদবি যোগ করে দিই, অরুণোদয় মণ্ডল, হু হ্যাজ মেড হেডলাইন্স। অরুণোদয় মণ্ডল তিনি একজন একেবারে স্বার্থশূন্য ডাক্তারবাবু, সুন্দরবন অঞ্চলের মানুষ, এবং তিনি জাতীয় পুরস্কারে বিভূষিত হয়েছেন তার অসাধারণ স্বার্থশূন্য কাজের জন্যে। সুতরাং যে ছেলে বা মেয়ে আজকে ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, গ্র্যাজুয়েশন করছে, তার কাছে আমরা এই ধরনের অরুণোদয়ের কথা আনতে চাইব। কি অরুণোদয়? যেখানে কিনা সূর্য সবসময় ওঠে না, রাত্রি হয়ে গেলে সূর্যকে আমরা পাই না। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কোথায় সূর্য? তখন সন্ধেবেলায় হয়েছে। কিন্তু যে মানুষ অন্যের জন্য বাঁচে, সেই মানুষ কিন্তু মণ্ডল হোক আর যাই পদবী হোক, সে মানব সভ্যতার কাছে সত্যি সত্যি অরুণোদয়। সেই মানুষ জানে যে আমি অন্যকে সেবা করব, অন্যের জন্য করব, এবং নিজের জন্য কিছুমাত্র চাইব না। সেই মানুষটার কথা ভাবলে, তাকে তো দেখা দূরের কথা, শুধু যদি কথা ভাবি তাহলে আমাদের মনের মধ্যে যেন সূর্যোদয় হয়, আমাদের মনের মধ্যে অরুণোদয় হয়। মেডিকেল দিকের কথা বললাম, যে কিনা সান অফ দ্য সয়েল, যে এই জমি থেকে বড় হচ্ছেন একজন মানুষ, তিনি ডাক্তার হচ্ছেন, তার উপরেতে রুগীর প্রাণ নির্ভর করছে। সেই ডাক্তারি যতটুকুনি তিনি জানেন সেটা নিয়ে কলকাতা শহরে যেতে পারতেন, একটা ঝাঁ চকচকে নার্সিংহোম বা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা করতে পারতেন, কিন্তু তা না করে তিনি তাদেরই করছেন যাদেরকে কিনা তার নিজের কাকা কি জ্যাঠা কি কাকিমা কি মা বলে মনে হচ্ছে। সেই অঞ্চলের মানুষের জন্য যখন নিঃস্বার্থভাবে সেবা করছেন, তখন আমরা স্যালিউট করছি সুন্দরবনকে। আর কি ভাবছি? আর ভাবছি যে এটা তো ডাক্তারির কথা গেল, যদি অন্যদিকে ভাবি, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বলো দেখি যে খুব হাইফাই জায়গা কি আছে, খুব আধুনিক জায়গা কি আছে, তাহলে প্রায় সবাই বলবে যে আধুনিক জায়গা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কত রকম কাজে ব্যবহার করা যায়, তার অন্যতম জায়গা যেখানে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ওই সাইক্লোন। যে সাইক্লোন যে কিভাবে আসছে, তার জন্যে অনেক পরিমাণে আমাদের তথ্য দরকার লাগে। একটা মেঘ যখন নাড়াচাড়া করে, আমরা যেরকম রামায়ণে পড়ছি যে কুম্ভকর্ণ একদিকে নড়ল তো অনেক কীটপতঙ্গ মারা গেল, এই যে কুম্ভকর্ণ যেরকমভাবে নাড়াচাড়া করে, সেরকমভাবে মেঘ নাড়াচাড়া করে। একটা মেঘ একটুখানি ডান দিক বাঁদিক করলো, তার একটা অঞ্চলে সাইক্লোনের বিরাট আশঙ্কা তৈরি হয়ে গেল। এই যে পরিবেশ এবং পরিবেশের যে অনিশ্চয়তা, সেখানে আধুনিক বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তি, এআই এর বিরাট অবদান। এই বছর শেষ হওয়ার আগে, 2026 শেষ হওয়ার আগে হয়তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে এমন একটা জায়গা দেবে যেখানে কিনা
সুন্দরবনে বসে নিজের মোবাইল ফোনে একজন এক্স্যাক্টলি পেয়ে যাবে যে আজকে বিকেল 4:30 থেকে 4:35 মধ্যে, বলতে নেই বাকিটার বলছি না, এগুলো যত কম হয় তত ভালো, কিন্তু এই যে প্রাকৃতিক যে দুর্যোগ 4:30 থেকে 4:35 মধ্যে হবে। এখনকার দিনে অনেকে আবহাওয়ার ভবিষ্যৎবাণী শুনে মুচকে মুচকে হাসে, বলে ও বলে বটে কিছু মেলে না। মেলে না এই জন্যে যে আমাদের কাছে যথেষ্ট রকমের প্রযুক্তি নেই। কিন্তু যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে, তাহলে এটা কাদের জন্য বলছি, আমার ডান দিকে এই যে ছেলেরা বসে আছে বা তাদের সমবয়সী যারা, তাদের জন্য বিশেষভাবে বলছি, বড়দের জন্য তো বটেই। পবিত্রবাবু যদি পরে আরেকবার ছবি দেখান তাহলে ভালো হবে, যারা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন তাদেরও জেনে আনন্দ হবে যে এই ধরনের মানুষজন এই রকম চিন্তাভাবনার মধ্যে আমরা সকলে একসঙ্গে রয়েছি। কি বলছিলাম এআই এর কথা, বলছিলাম 2026 শেষ হওয়ার আগেরই কথা, আর বলছিলাম যে লোকে ব্যাকা ব্যাকা হাসে। লোকে ব্যাকা ব্যাকা হাসে এই জন্যে যে ও আবহাওয়ার কিছু মাথামুন্ডু নেই, আজকে বলে বৃষ্টি তো 1 মাস বাদে হলো ইত্যাদি। সেটা হচ্ছে আমাদের কাছে সেই প্রযুক্তিটা ঠিকমতো নেই। কিন্তু আজকের যে ছেলে বা যে মেয়ে এআই নিয়ে কাজ করবে, সুন্দরবনের ছেলে এআই, তার মানে কি জগতে এআই ছাড়া, এই বক্তা যে এতবার এআই এআই বলছে, এছাড়া আর কিছু নেই নাকি? আছে বই কি, কিন্তু আমরা শুধু উদাহরণ হিসেবে বলছি যে এই রকম একটা উন্নত প্রযুক্তিকে যদি আমি ব্যবহার করি আর একটা বিদেশি জুতো কোম্পানির জন্যে, একটা বিদেশি জুতো কোম্পানির জন্য হতে পারে ব্যবহার, কারণ জুতো যে বিক্রি হয় খুব প্রচুর পরিমাণ অর্থসার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যে ছেলেদের জুতো কীরকম হবে, মেয়েদের জুতো কীরকম হবে, স্পোর্টস শু না ক্যাজুয়াল শু, তার কুশনিং কীরকম, পরলে পায়ে কীরকম কষ্ট হবে, এইটার জন্যে যদি আজকে একটা ছেলে বা মেয়ে এআইকে ব্যবহার করে, তাহলে কিন্তু অঞ্চলের মানুষ পড়ে থাকে যে তার জন্য ওই অত দামি জিনিস নয়, আমাদের ছেলে বা আমাদের মেয়ে করছে বটে, কিন্তু ওই জুতোটা বড্ড গায়ে লাগছে, কারণ এই পুরো বিদ্যাটা আমাদের উপকারে আসছে না। সেইখানে যদি ভাবি যে একজন ছেলে বা মেয়ে নিশ্চয়ই উপার্জন করবে, নিশ্চয়ই ধনবান বা ধনবতী হবে, প্রতিষ্ঠিত হবে, সমাজে সুনাম করবে, কিন্তু তার যে লেখাপড়া, তার যে অর্জন, তার যে গবেষণা, তার যে কৃতিত্ব, সেটা যদি ওই অঞ্চলের বিপন্ন কৃষক এবং তার স্ত্রী, আর বিপন্ন বাবা মা বলতে চাইব, কারণ তাদের পয়সায় তো আমরা মানুষ হচ্ছি, সেই তাদের যদি মুখে হাসি ফোটাতে পারে যে হ্যাঁ গো বলেছিল 4টে থেকে 4:35 মধ্যে হবে আগামীকাল, এবং তার আগেই সমস্ত এদিক ওদিক খালি করে দিয়েছি, আমরা সমস্ত করে নিরাপদ জায়গায় উঠে গেছি, এবারের যে বন্যা, এবারের যে সাইক্লোন, সেটা আগের বারের মতো আমাদেরকে শেষ করে দিতে পারেনি। বউ বাচ্চা নিয়ে কি করে বাঁচবে মানুষগুলো, সেই রকমভাবে ভ্রুকুটি, সেরকমভাবে লাল চোখ দেখাতে পারেনি। আর শুনেছি জানো যে আমাদের অঞ্চলেরই একটা ছেলে না মেয়ে, সে কি একটা এআই না কি করে এরা, তাই দিয়ে এত সুন্দর ভবিষ্যৎবাণী হচ্ছে, এর থেকে আনন্দের কিছু নেই। তাই বলছিলাম যে এআই দিয়ে কি হতে পারে, এআই দিয়ে ওই প্রাকৃতিক দুর্যোগ তার পূর্বাভাস দেওয়া যায়। এআই দিয়ে ম্যানগ্রোভ যে অরণ্য, সেটার সম্পর্কে বিশাল উপকার করা যায়। ম্যানগ্রোভ, আমি ভূগোলের লোক নই, আমি বিজ্ঞান প্রযুক্তির লোক, কিন্তু আমার কাছে একটা রহস্যে ঘোরা নাম হচ্ছে ম্যানগ্রোভ। কারণ এই যে সৃষ্টি, ঈশ্বর বলো, আল্লাহ বলো, যাই বলো, তার যে সৃষ্টি একটা অদ্ভুত ব্যাপার, কারণ এটার ওপরে বিভিন্ন জীব নির্ভর করে, খায়, ওর যে রুটটা আছে, যে মূলটা আছে, সেটাকে খায়, 1 নম্বর, তার উপরে তারা বেঁচে আছে। 2 নম্বর হচ্ছে যে ও আবার মাটিটাকে আটকে রাখে, কিরকম অদ্ভুত কায়দায় মাটিটাকে আটকে রাখে, যে মাটি ভেসে সমুদ্রের মধ্যে চলে যেত, আরে বাপরে বাপ, তাহলে কৃষকের ঘর বাড়ি ভেসে চলে যেত। ম্যানগ্রোভ মাটিটাকে একেবারে শক্ত, আমি যেন আঙুল দিয়ে দেখাচ্ছি, এরকমভাবে মাটিটাকে সে আঁকড়ে ধরে থাকে। এই ম্যানগ্রোভের বিরাট রকমের, সমুদ্রের স্তর বাড়ে, ম্যানগ্রোভ পুরো উল্টে দেয়, সমুদ্রের স্তরকে স্থিতিশীল রাখে, জমির স্তরটাকে বাড়িয়ে দেয়, অ্যান্ড পিপল ফিল মোর অ্যান্ড মোর সেফ। এই যে ম্যানগ্রোভ, এ একটা অদ্ভুত সৃষ্টি। এই কথাটা সুন্দরবনে এসে বিশেষ করে ভাবতে চাইছি যে আচ্ছা এরকম আছে, আর এখানকার একটা ছেলে কি এখানকার একটা মেয়ে, শুনেছি নাকি দিল্লিতে বসে কি আমেরিকায় কোনো একটা শহরে বসে ম্যানগ্রোভের ওপর রিসার্চ করছে। অ্যান্ড বিলিভ মি, স্যাটেলাইট ইমেজ দিয়ে যে জল এবং যে জমির যে ম্যাপ পাওয়া যায়, তার সঙ্গে ম্যানগ্রোভের সংরক্ষণ গভীরভাবে যুক্ত আছে। ম্যানগ্রোভ অঞ্চলকে, ম্যানগ্রোভ অরণ্যকে ঠিকভাবে রক্ষা করতে গেলে তার সঙ্গে স্যাটেলাইট ইমেজিং এবং এআই এর বিরাট সম্পর্ক। আজকের
এই সকালের যে বা দ্বীপ্রহরের যে অনুষ্ঠান, তার মধ্যে এই সব প্রসঙ্গের মধ্যে রয়েছে এই কারণে যে এই ব্যাপারগুলো আমাদের খুব জানতে হয়। আরেকজন, তিনি মেডিকেল লোকও নন, গলায় স্টেথও ঝোলাননি, তিনি কম্পিউটারের সামনে বসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও করেননি, তার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কিছু ছিলই না, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের ভীষণ কাজে লাগে এবং এই এতক্ষণ ধরে যা বলছিলাম সেগুলো তাঁর কাছ থেকেই পাওয়া। তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন, এটা কি আমি বলবো? আর কিছু বলবো না, ওটা সবাই জানে, ওই লাইনেই যাব না। তাহলে কোন দিকে যাব ওইখানে যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের ছেলে এবং মেয়েদের কাছ থেকে তিনি কি চান। সেইটা সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম, তার যে নার্সারি এবং কেজি স্কুলের যে ছাত্র ছাত্রী এবং যারা এখান থেকে পড়ে বড় হয়ে গেছে এবং অভিভাবক অভিভাবিকা, তাদের কাছে ওই মানুষ বিবেকানন্দকে বিশেষভাবে ভাবতে চাইব। মানুষ বিবেকানন্দ, স্বপ্ন দেখা বিবেকানন্দ, রাস্তা দেখানো বিবেকানন্দ, দেশনায়ক বিবেকানন্দের কথা ভাবতে চাইব, যার সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন যে যদি তিনি জীবিত থাকতেন, সুভাষ বোস তার সময় বলছেন যে যদি তিনি জীবিত থাকতেন তাহলে আমি তাকে আমার গুরু রূপে বরণ করতাম। আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তার চিঠিপত্র এবং বক্তৃতা। এটা বলছেন সেই নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি বালিশে মাথা রেখে বাড়িতে ঘুমিয়ে থাকেননি, যিনি কিনা বেরিয়ে পড়েছেন এবং ব্রিটিশ সাম্রাজ্য এখন যত দিন যাচ্ছে, যত ঐতিহাসিক সাক্ষ্য আমরা পাচ্ছি, তাতে বুঝতে পারছি যে একটা গাছকে যদি কেউ কাঁপিয়ে দেয় সেটা ভালো না খারাপ? এমনিতে খারাপ, কিন্তু একটা 20 গাছকে যদি কেউ কাঁপিয়ে দেয় দারুণ ভালো। একটা 20 গাছ দাঁড়িয়ে আছে, লোকে দেখলে ভয় পেয়ে যায়, তারপর একদিন সকালে গিয়ে দেখলো গাছটা কাঁপছে, তাহলে তো সবাই হাততালি দেবে। সেই রকম ব্রিটিশ 20 এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য, যেটা কিনা বিষবহ ছিল ভারতবর্ষের পক্ষে সেই 20 বৃক্ষ, তাকে যিনি কাঁপিয়ে দিয়েছেন তিনি আমাদের ঘরের ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে তিনি আজকে আমার গুরু হতেন। তাঁর চিঠিপত্র, তাঁর বক্তৃতা থেকে আমি জীবনের রসদ পেয়েছি। এই স্বামী বিবেকানন্দ মানুষকে শেখাচ্ছেন এবং ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন যে দেখো, ভারতবর্ষ সম্পর্কে গর্বিত হও। আজকে 2026-এ দাঁড়িয়ে কেউ যদি পশ্চিমবঙ্গের কথা খুব বেশি রকম বলে, তাহলে অনেক সময় লোকে ভাবে ও অমুক পার্টির কথা বলছে। কেউ ভারতবর্ষ বললে ভাববে ওই সবের চিন্তার মধ্যে আমরা নেই। যখন এইসব রাজনীতির দল কোনো ধারে কাছে ছিল না, সেই সময় স্বামী বিবেকানন্দ বলছেন তার কথার মধ্যে চিরকালীন মূল্য আছে, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তিনি বলছেন এই ভারতবর্ষ একটা দেশ, ভারতবর্ষের জন্য গর্বিত হও, বন্দে মাতরম। এই বন্দে মাতরম আমরা যে ভাব সম্প্রসারণ লিখে থাকি পরীক্ষায়, বন্দে মাতরমের ভাব সম্প্রসারণ কোথাও আছে? কোনো মানে বইতে আছে? ইন্টারনেটে আছে? চ্যাট জিপিটিতে আছে? বন্দে মাতরমের ভাব সম্প্রসারণ হচ্ছে স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন। তিনি দেখিয়েছেন যে কিভাবে ভারতবর্ষকে ভালোবাসতে হয়, ভারতবর্ষকে মায়ের মতো ভালোবাসতে হয়, ভারতবর্ষের পায়ে হাত দিতে হয়, পায়ে মাথা দিতে হয়, লোকে যেভাবে মায়ের কাছে নত হয়। স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যে এই ভারতবর্ষ দারুণ। আমার শব্দ হচ্ছে দারুণ, উনি একটা অন্য শব্দ ব্যবহার করেছেন। এই এখনকার দিনের ছেলে মেয়েদের জন্য বললাম দারুণ। উনি যখন বিদেশ থেকে ফিরছেন তখন স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্বামীজি, আপনি তো বিদেশ থেকে ফিরছেন এতদিন বাদে, আপনার ভারতবর্ষকে এখন কেমন মনে হচ্ছে? মানে যদি একটা কাকদ্বীপের ছেলে যদি অন্য রাজ্যে থাকে, কাজ করতে যায়, অন্য দেশে চলে যায়, তারপর যখন অনেক দিন বাদে ফিরছে, তাকে যদি বলা হয় যে তোমার কাকদ্বীপ সম্পর্কে বা তোমার সুন্দরবনকে এখন কেমন মনে হচ্ছে, সে তখন বলবে কি যে সে বলবে দারুণ লাগছে আমি বাড়িতে যাব, আমার ওই গ্রাম, আমার ওই ফাটাফুটো বাড়ি ঘর দৌড় যা আছে, ওই ভাঙাচোরা দোকান টোকান, সেসব মিলিয়ে আমার দারুণ লাগছে, আমি আমার জন্মভূমিতে ফিরছি। স্বামী বিবেকানন্দ প্রায় এরকমভাবেই বলেছেন, কিন্তু একটা অদ্ভুত শব্দ বলেছেন। উনি বলেছেন ভারতবর্ষকে আমি আগে যখন বলছেন যে আপনি তো ভারতবর্ষে ফিরছেন, এখন আপনার কেমন লাগছে, স্বামীজি বলছেন যে ভারতবর্ষকে আগে আমি ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম বটে, কিন্তু এখন আমার মনে হচ্ছে ভারতবর্ষ পুণ্যভূমি। এইটা ইংলিশে কথা হয়েছে এবং সেখানে তিনি বলছেন ভারতবর্ষ পুণ্যভূমি। কি অদ্ভুত শব্দ দেখো, যে পুণ্যভূমি বলছেন, তার মানে কি যে বিদেশে আমি এত ঘুরেছি, এত সাহেব মেম দেখেছি, এত ঝাঁ চকচকে বাড়ি ঘরদোর দেখেছি, এত রকমের সুন্দর ওয়াশরুম দেখেছি, আর কত রকমের আধুনিক ফ্যাসিলিটি দেখেছি, কিন্তু এই যে আপনি আমায় জিজ্ঞেস করলেন যে আমার ভারতবর্ষকে কেমন লাগছে, আপনাকে মনের কথা বলি যে ভারতবর্ষ আমার পুণ্যভূমি বলে মনে হচ্ছে। অথচ উনি জানেন যে এই ভারতবর্ষে এসে ঠান্ডা হাওয়া পাবেন না, অনেক রকমের সুযোগ সুবিধে পাবেন না, যে জলে স্নান করতে হয়, যে জল খেতে হয় সেটা যে সবসময় বিশুদ্ধ তা নয়,
তাহলে কেন পুণ্যভূমি? স্বামীজি বলছেন যে আরে এখানকার মানুষের মধ্যে যে মানসিকতা আছে, যে মানবিকতা আছে, আমি সারা পৃথিবী ঘুরে এরকম দেখিনি। তার মানে উনি এরকম বলেননি যে পৃথিবীতে আর কোথাও সেটা নেই, কিন্তু বলছেন যে ভারতবর্ষের মধ্যে এটা প্রচুর পরিমাণে আছে। কি আছে? ট্রেনে করে যাচ্ছেন তিনি এবং সঙ্গে যাচ্ছেন ভগিনী নিবেদিতা এবং আরও কয়েকজন, তাদেরকে নিয়ে স্বামীজি ভারতবর্ষ দেখাতে বেরিয়েছেন। ভগিনী নিবেদিতার কথা নিশ্চয়ই জানা আছে যে আয়ারল্যান্ডের সেই বিদুষী মহিলা, তিনি স্বামীজির থেকে বছর 4.5 ছোট। তিনি প্রায় স্বামীজিকে বাবার মতো মেনেছেন, নিজের বড় দাদা নিজের বাবার মতো মেনেছেন এবং সেই আয়ারল্যান্ডের সমস্ত স্বাচ্ছন্দ্য ছেড়ে ভারতবর্ষের সেবায় নিজেকে নিয়োগ করেছেন। আমি তোমাদের কাছে বলতে গিয়ে আনফর্চুনেটলি ভারী ভারী শব্দ বলে দিচ্ছি যে ভারতবর্ষের সেবায় নিজেকে নিয়োগ। কেসটা কি? ব্যাপারটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ওর কাছে ভারতবর্ষকে ওইভাবে তুলে ধরেছেন যে দেখো মিস নোবেল, এটা তার আগের নাম, পরবর্তীকালে স্বামীজি নাম দিয়েছেন নিবেদিতা। তো ওই দেশে বুঝিয়েছেন যে দেখো মিস নোবেল, আমার যে দেশ তার মধ্যে অনেক অশিক্ষা আছে, অনেক গরিব লোক আছে, দুবেলা কিছুমাত্র খেতে পারে না সেই রকম লোক আছে, কিন্তু আমার দেশের মধ্যে এক হচ্ছে যে এমন মানুষের সম্পদ, মানবিকতার সম্পদ আছে যেটা পৃথিবী ঘুরে পাওয়া যায় না। আর দুই, এই ভারতবর্ষকে বাঁচতে হবে, কারণ ভারতবর্ষের মধ্যে এই সমস্ত অদ্ভুত গুণাবলী রয়েছে। আমার ভারী শব্দ এসে গেল। ওখান থেকে যদি একটু ট্রেনের পথে চলে যাই, স্বামীজি নিবেদিতাকে নিয়ে ট্রেনে যাচ্ছেন এবং সঙ্গে অন্যরাও রয়েছেন। সিস্টার নিবেদিতা স্বামীজির দেহান্তের পর, তার মৃত্যুর পরে বই লিখছেন। বইয়ের নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই আমার আচার্য, আমার শিক্ষক, তাকে আমি যেরকম দেখেছি। সেখানে নিবেদিতা বলছেন যে যখন ট্রেনে করে স্বামীজি যাচ্ছেন তখন কি অদ্ভুত, পাটনা দিয়ে পাহাড়ে যাচ্ছেন, বলছেন পাটনা দিয়ে যাচ্ছে, অন্যান্য জায়গা দিয়ে যাচ্ছে, আর স্বামীজি সেই জায়গাকার যে অদ্ভুত ইতিহাস সেটা গল্পের মতো বলছেন। মানে আমরা যদি মনে মনে ভাবি, নিবেদিতা প্রায় চোখ গোল গোল করে গালে হাত দিয়ে যেমন মানুষের শোনে, সেরকমভাবে স্বামীজির কাছে শুনছেন। আর নিবেদিতাকে স্বামীজি বলছেন যে ওই যখন নিবেদিতা জানাচ্ছেন যে যখন ট্রেনটা বড় বড় মাঠের পাশ দিয়ে যেত, তোমাদের আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে যে মাঠের পাশ দিয়ে একটা একটা করে হুশ করে ল্যাম্পপোস্ট বেরিয়ে যাচ্ছে আর বিরাট মাঠ। নিবেদিতা বলছেন যে যখন মাঠের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তখন স্বামীজি সবচেয়ে বেশি আবেগ বিহ্বল হয়ে পড়তেন। আর তখন তো আর দুরন্ত এক্সপ্রেস ছিল না, ট্রেন মোটামুটি আস্তে আস্তেই যাচ্ছে। তো স্বামীজি বলছেন নিবেদিতাকে যে দেখো দেখো ওই যে মাঠ রয়েছে না, মাঠের ওপারে ওই দেখো ওখানে হচ্ছে কৃষকদের ওই ইয়েগুলো রয়েছে, কুঁড়ে ঘরগুলো রয়েছে। আর সত্যি সত্যি দেখলে দেখা যায় যে কুঁড়ে ঘরগুলো রয়েছে। স্বামীজি বর্ণনা করছেন যে ওই যে কুঁড়ে ঘরগুলো রয়েছে, জানো, ওই যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো চালায় পরিবারের যিনি বধূ বা যিনি মা, সেই মহিলা চালান। অর্থাৎ বলতে চাইছেন যে বেটা ছেলেরা কায়িক পরিশ্রম করে কিন্তু বাড়িটাকে ধরে রাখে ওই মা কি বধূ, এরকম যারা ধরে রাখে। স্বামীজি বধূ কথাটা বেশি ব্যবহার করেননি, উনি সকলকে মাতৃদৃষ্টিতে দেখেছেন। কারণ আজ যে বধূ কাল সে মা, তাহলে কোনটাতে বেশি জোর দেবো? স্বামীজি বলছেন মাতৃসত্তায় জোর দেবো বেশি। সুতরাং স্বামীজি বলছেন যে ওই যে মা, ওই মা সে পুরো পরিবারটাকে ধরে রাখে। এবং কীরকম জানো, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যখন কোনো পথিক যায় এবং বেশি রাত্রির হয়ে গেছে, তার একটা বাড়িতে যাওয়ার দরকার, তখন সেই বাড়িতে যখন সে রাত্রিবাস করে, বড়দের জন্য বলছি যে ভাগ্যিস তখন ওই আধার কার্ড ফার্ড চেক করতে হতো না, নাহলে এখনকার দিনের মতো গণ্ডগোলের ব্যাপার হয়ে যেত। তো স্বামীজি বলছেন যে যখন বাড়িতে কেউ রাত্রিবাস করতে চায় তখন সেই মানুষটাকে আশ্রয় দেওয়া হয়। এইবার যে একটা আগন্তুক যে কেউ এসছে, তার যা যা দরকার সমস্ত, সে কীরকম খেতে ভালোবাসে, কীরকম জায়গায় সে শোবে, কী করবে, সমস্তটা ব্যবস্থা করেন ওই বাড়ির যিনি গৃহিণী তিনি। এমনকি সেই ভদ্রলোক যেদিনকে চলে যাবেন সকালে, হয়তো একদিন দুদিন রইলেন, চলে যাবেন যখন সকালে, আগের রাত্রিরে দেখছেন মাথার কাছে ঠিক সেই জিনিসগুলো রাখা আছে যেটা পরের দিনকে লাগবে, কিন্তু যিনি এটা ব্যবস্থা করে দেন তার মুখ দেখতে পাওয়া যায় না। স্বামীজি বলছেন নিবেদিতাকে শেখাচ্ছেন ওই মাঠের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর যেন একটা আমরা ভিডিওকে যদি পজ করি তাহলে ঠিক সে যেরকম হয়, স্বামীজি সেই ছবিটা দেখাচ্ছেন যে এই যে রমণী যে কিনা খায় সবচেয়ে শেষে, যে আত্মত্যাগ করে, যে অন্যের জন্যে ভাবে এবং যে লজ্জাশীলা, এই রমণী হচ্ছেন ভারত মাতার রূপ এবং সেই মা ঘরে ঘরে রয়েছেন। এইটা যখন কারোর কাছে কেউ তুলে ধরছে, আমাদের সকলের কাছে যদি ওই যে কোনো কারোর কাছে স্বামীজি যদি ওরকম বলতেন, আমরা বলতাম যে আচ্ছা ঠিক আছে, মাসের যে মাইনে টাইনেগুলো পাই সেগুলো একটু কম হলে কোনো ক্ষতি নেই, কিন্তু এই রকম কাজে আত্মনিয়োগ করব।
এই ভারতবর্ষকে যিনি কিনা বুঝছেন এবং যিনি তার জন্য ঘর ছেড়েছেন, এই লোকটার জন্য, এই সন্ন্যাসীর জন্য আমি সব কিছু করবো। নিবেদিতা সেইভাবে করে অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি শিখেছেন যে ভারত মাতার রূপটা কী। এইখানে যদি কেউ এখনকার দিনে বলে যে আপনি যে সব বললেন সব ঠিক আছে, আত্মত্যাগ করবে, এ করবে, ও করবে, কিন্তু সেটা কি শুধু মেয়েরাই করবে? এখন দিন বদলাচ্ছে যে মেয়েরাও করবে, ছেলেরাও করবে, কিন্তু কখনো এমন নয় যে কেউ করবে না। সুতরাং শুধু মেয়েরা করবে বললে একটু চাপিয়ে দেওয়া হয়। এখন মেয়েরাও করবে, ছেলেরাও করবে, কিন্তু কোনটা? সেটা হচ্ছে এই প্রাচীন যে আদর্শ, যে আত্মত্যাগ করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, মানুষের মুখের হাসি দেখে খুশি হতে হয়। রবীন্দ্রনাথের গানে আছে, কোন জননীর মুখের হাসি দেখি হাসো, সাধক গো প্রেমিক গো ধরায় আসো। তো এই যে মানুষ যখন আসছে এবং সে যখন অন্যকে ভালোবাসছে, তখন লোকে বলবে যে এটা একটা অন্য রকমের গল্প। গল্প এখনকার দিনে বলে, আসলে হচ্ছে বাস্তব। স্বামী বিবেকানন্দ দেখেছেন যে ভারতবর্ষের পথে প্রান্তরে এইরকম রয়েছে। আজকে 2026 সালের যে ভারতবর্ষ, তাকে দেখলে স্বামীজি আরও খুশি হবেন যে আমি যে ভারতবর্ষকে দেখেছি সে খুব দরিদ্র ছিল, কিন্তু এখনকার ভারতবর্ষের বলতে নেই পয়সা করি এসছে, আর সেই সঙ্গে সঙ্গে কি অদ্ভুত প্রতিভা এসছে। তুমি একটা যে কোনো জিনিস, তুমি ফ্যাশন ডিজাইনিং বলো না, তুমি ওই সব ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছেড়ে তুমি ফ্যাশন ডিজাইনিং বলো, যেখানে মেয়েরা আছে, ছেলেরা আছে, এবং সেখানে গিয়ে দেখা যাবে প্রচুর ভারতবর্ষের ছেলে এবং মেয়ে সারা পৃথিবীকে কাঁপিয়ে কাজ করছে। তুমি স্পোর্টসে এসো, তুমি সায়েন্টিফিক ডিসকাভারিজে এসো, তুমি সাহিত্যে, ইংরেজি সাহিত্যে আমাদের ভারতবর্ষের মানুষের কি অসাধারণ অবদান রয়েছে। এই যে মানুষগুলো, এই যে প্রাপ্তবয়স্ক মানুষগুলো, আমার সামনে সুন্দরবনের যে ছেলেরা মেয়েরা রয়েছে তাদেরই মতো একজন। তারা কি ছোটো বয়স থেকে ওই বার্গার আর মোমো খেয়ে বড়ো হয়েছে নাকি? তারা তোমার আমার মতনই ভাত ডাল চচ্চড়ি খেয়েই মূলত বড় হয়েছে। সেই যে ভারতবর্ষের মানুষ, সে সারা পৃথিবীতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে। স্বামী বিবেকানন্দ যেটা আনছেন সেটা হচ্ছে যে মোটেও কাউকে বলা হচ্ছে না যে তুমি সব ছেড়ে দিয়ে ভিখারির মতো থাকো, তুমি নিশ্চয়ই উপার্জন করবে, তুমি নিশ্চয়ই দাঁড়াবে নিজের পায়েতে, কিন্তু যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ভারত মাতার সেবায় যেন সমস্তটা লাগে। তোমার সমস্ত কাজকর্ম যেন ভারতবর্ষের জন্যে নিয়োজিত হয়, যতদূর পর্যন্ত সম্ভব এই ভারতবর্ষের মানুষের জন্যে। আমি না এই জায়গাটা ঠিকমতো বোঝাতে পারবো না, ওই যে বললাম যারা 7, 8, 9, 10-এর ছেলে বা মেয়ে, কিন্তু আমি তাদের মুখ দেখে, তাদের বুদ্ধিদীপ্ত কৌতূহলী মুখ দেখে বুঝতে পারছি যে তারা ব্যাপারটাকে গ্রহণ করবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেটা কি জানো, সেটা হচ্ছে এই যে আমি যে লেখাপড়াটা করলাম, করে চাকরি করলাম, আগে বলতো চাকরি করা, এখন বলে জব করা। এই যে জবটা যে করছি তার সুফলটা কে পাচ্ছে? এই জবের সুফলটা দেখা যাবে ঘুরে ফিরে বিদেশিরা পায়। বিদেশি একটা কোম্পানির জন্য আমি কাজ করছি, আমি হয়তো কলকাতা শহরে সেক্টর 5-এ বসে কাজ করছি, বিদেশি কোম্পানির জন্যে করে আমি মাইনে পাচ্ছি, এবং সেখানে আমাকে যদি কোম্পানি 10 টাকা দেয়, কথার কথা বলছি, কোম্পানি যদি আমাকে 10 টাকা দেয়, তাহলে সেই বিদেশি কোম্পানিটা 23 টাকা মুনাফা করে নিচ্ছে, অর্থাৎ ডাবলেরও বেশি। এবং সেখানে আমি দারুণ জামা প্যান্ট পরে এবং একটা আইডেন্টিটি কার্ড মালার মতো এখানে ঝুলিয়ে ভাবছি আমি আইটি সেক্টরের কর্মী, আসলে আমি কৃতদাসেরও অধম। আমাকে কিছু টাকা ফেলে দিয়েছে যে এই সামান্য টাকা নিয়ে তুমি করো, এবং তার বিনিময়ে যে পুরো জিনিসটা, যে রেভিনিউটা, যে উপার্জনটা, সেটা আমরা করব। এই যে বিদেশিদের আমরা বশ্যতা স্বীকার করে রেখেছি, কি করব? আমরা তো এতদিন পরাধীন ছিলাম, এখন স্বাধীন হয়েছি বেশি দিন নয়। স্বামী বিবেকানন্দ আমাদেরকে সেই স্বপ্ন দেখাচ্ছেন যে নতুন ভারত তৈরি করতে হবে, যেখানে কর্মসংস্থান থাকবে, এবং সেই কর্মসংস্থান আমাদের ছেলেমেয়েরা তার পূর্ণ সুযোগ গ্রহণ করবে, এবং বিদেশি কোম্পানিতে চাকরি করে বিদেশের মানুষের কৃতদাস হয়ে সে যদি 100 টাকা পেত, আর এখানে যদি 86 টাকা পায়, তাহলে সে ভারতবর্ষের কাজটাই করুক, কারণ তার যে মেধা বুদ্ধি যা কিছু, সেটা ভারতবর্ষের মানুষের যেন সাহায্যে আসে, ভারতবর্ষের মানুষ যেন তাকে নিয়ে গর্বিত হয়। ডক্টর অরুণোদয় মণ্ডলের কথা বললাম, এইরকম বহু মানুষ সমগ্র ভারতবর্ষে রয়েছেন যারা কিনা এমন এমন কাজ করছেন, কেউ বাড়ি পরিবার সমস্ত সেগুলোকে একটু গৌণ রেখে মানুষের সেবার জন্য নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিচ্ছেন। আবার কেউ বললাম ওই যে তোমাদেরকে যেই যে কম্পিউটার এবং ডেটার যে জগৎ, সেটাকে যাতে ভারতবর্ষের মানুষের উপকারে আসে তার জন্য সমস্ত কিছু করছেন, যে আমার অধীত বিদ্যা যেন মানুষের জন্য আসে। স্বামী বিবেকানন্দ বলছেন পুণ্যভূমি, যে মানুষ হেসে কথা বলতে পারে। তোমরা হয়তো জানো কি না জানি না, যে বিদেশে গিয়ে স্বামীজি যে ঘোষণা করলেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং বিরাট হাততালি পড়ল। ওই যে ওদেশের মানুষকে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলবার খুব একটা রেওয়াজ নেই, এবং কেউ ওরকমভাবে বলে না।
ম্যাম বলে, হ্যাঁ, ম্যাডাম থেকে সংক্ষেপ করে ম্যাম, তারপরে স্যার বলে, স্যার বলছে, ম্যাম বলছে, এই সমস্ত বলছে। কিন্তু তুমি আমার সিস্টার, তুমি আমার ব্রাদার, এই কথাটা বলবার মধ্যে যে অসাধারণত্ব আছে সেটা বিদেশের বহু অংশের মানুষের সেটা জানাই নেই। যে এই মরেছে আমাকে ভাই বলছে, আমাকে দাদা বলছে, আমাকে বোন বলছে। সেখান থেকে যে চলে আসি ভাই ফোঁটার যে অনুষ্ঠান, এটা একটা অদ্ভুত সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি। এবং ছোট বড় সকলেই হয়তো জানো যে যে ভাই এবং যে বোনের বয়স 60-70, সেই তাদের মধ্যে যখন ভাইফোঁটা দেওয়া হচ্ছে তখন পৃথিবীর মধুরতম দৃশ্যগুলোর মধ্যে একটা তৈরি হয়। 60-70 হয়তো বয়স, এবং ভাইফোঁটা নেবে বলে 60 কি 70 কিলোমিটার হয়তো অতিক্রম করে ভাইটা এসছে বা বোনটা এসছে। এবং 60-70-এর থেকে শূন্যগুলোকে যদি অফ করে দিই, তাহলে 6-7 বছরে যেরকমভাবে বোনটা ফোঁটা দিত, ভাইটা নিত, ঠিক সেইটা ঘটছে 60-70-এ। সেখান থেকে বুঝতে হবে যে এই ভারতবর্ষের মধ্যে প্রাণ আছে, ভারতবর্ষ ভালোবাসতে জানে, ভারতবর্ষ ভালোবাসার মাধুর্যে নিজের পরিবার এবং সমাজকে ভরিয়ে দিতে পারে। স্বামী বিবেকানন্দ এইটার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। উনি বলেছেন যে যদি এই ভারতবর্ষকে আমরা বাঁচাতে না পারি তাহলে পৃথিবী বাঁচবে না। এই কথাটা কেন বললেন? এবার শেষের দিকে চলে এসেছি। এই যে ভারতবর্ষকে যদি বাঁচাতে না পারি পৃথিবী বাঁচবে না, স্বামীজি বলছেন যে পৃথিবী বড্ড রুক্ষ খ্যাটখ্যাটে মতো হয়ে গেছে, বড্ড বেশি ম্যাসকুলিন হয়ে গেছে। কিন্তু এই ভারতবর্ষের মধ্যে যে ভাবটা রয়েছে, এই যে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের জন্য চিন্তা করে। এখানে যদি কেউ আমাকে বলো যে আপনাকে মঞ্চে বলতে পারিনি কিন্তু বাইরে বলছি যে আমাদেরকে গুন্ডা বদমাইশ তো কত রয়েছে, আর আপনি বলছেন ভারতবর্ষী মানুষ মানুষকে সবাই ভালোবাসে, তার উত্তর হচ্ছে যে হ্যাঁ, গুন্ডা বদমাইশ চোর জোচ্চোর সবই আছে, কিন্তু দেশের যে মূল ভাব, কেউ বলতে পারবে না যে এই দেশটা ক্রিমিনালে ভর্তি। আমি নাম করছি না, এরকম পৃথিবীর মধ্যে ব্ল্যাক লিস্টেড দেশ আছে যেখানে প্রায় সমস্ত ক্রিমিনাল, সাংঘাতিক রকমের তাদের ক্রাইম রেট। কিন্তু ভারতবর্ষ তা নয়। বদমায়েশ লোক থাকবেই সমস্ত সমাজে, পৃথিবীতে চিরকালই, কিন্তু ভারতবর্ষের অন দি হোল হচ্ছে লোক ভালো, এবং তাদের মধ্যে একটা স্টেবিলিটি আছে। স্টেবিলিটি, এটা একটা চমৎকার জায়গা। বা বিদেশে যেসব ছেলে মেয়েদের বিয়ে হয়, সেখানে ভারতীয় সমাজের বিরাট রকমের সুনাম যে বিয়েগুলো মোর অর লেস স্টেবল হয়, অন্যত্র অনেক ভেঙে ভেঙে যায়। এই যে স্টেবিলিটি, সামাজিক যে স্থৈর্য এবং স্থিরতা, এইটা ভারতবর্ষের মূল সম্পদ। এবং স্বামীজি বলছেন এই ভারতবর্ষ যদি মরে যায়, মরে যেতে পারে, ভারতবর্ষ মরে যেতে পারে। বিদেশ থেকে প্রচণ্ড রকমের সামরিক অ্যাটাক যদি হয়, ভারতবর্ষ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আমি নিজের ডিফেন্সে কাজ করেছি, ডিফেন্স R&D অর্গানাইজেশনে, সুতরাং আমি জানি যে প্রতিরক্ষা মানে কি বোঝায়। যে ইউ উইল হ্যাভ টু বি স্ট্রং এনাফ টু রেজিস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন। তারা যে আমাদেরকে মারতে আসবে, সেইটাকে প্রতিরোধ করবার জন্য যা কিছু দরকার সেটা তোমার থাকতে হবে। কিন্তু তাই বলে তুমি কামানের গর্জন নিয়ে খেতে বসবে, শুতে যাবে, এটা যেন না হয়। কামান গর্জন দরকার, মিসাইল দরকার নিজেদেরকে সুরক্ষিত করবার জন্যে, কিন্তু আসল জানবে ওই যে ভাইফোঁটার, ওই যে সুন্দর অনুষ্ঠান, ওই যে পাড়ার একজন যার সঙ্গে কোনো ব্লাড রিলেশন নেই তাকেও বলা যে জেঠু তুমি কেমন আছো, তোমার কাশিটা কমেছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষের মধ্যে এই যে মানবিকতা, এইটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার কারণ এটা সমগ্র পৃথিবীকে ধরে রাখবে। ভারতবর্ষ মরে গেলে পৃথিবীর সভ্যতা বাঁচবে না। দুটো কথা বলে শেষ করি। একটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের গল্প, এখানে মেয়েরাও অনেকে রয়েছে। স্বামীজি বলছেন, স্বামীজি যখন বিদেশে গেছেন, আপনি বসুন বসুন, আমি ঠিক সময় সতর্ক করে দেবো। তা স্বামীজি বসুন, একটু পাখার হাওয়া খান। তো স্বামীজি বলছেন যে বিদেশে যখন উনি গেছেন তখন কি হয়েছে, একজনের বাড়িতে অতিথি হয়েছেন। সে তাদের বাড়িতে অতিথি হয়েছেন এবং সেই বাড়িতে একটা বাচ্চা মেয়ে, তখন তার বয়স 6 বছর মতো, 6-এর কাছাকাছি, 6+। তো সেই বাচ্চা মেয়ে তাদের বাড়িতে স্বামীজি ছিলেন। যখন ওখানে বিদেশে বক্তৃতা দিতে গেছেন পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে, তখন তিনি থাকবেন কোথায়? তো বিভিন্ন জায়গায় ব্যবস্থা হয়েছিল, তার মধ্যে এই বাড়িটা হয়েছিল যেখানে ওই বাচ্চা মেয়েটি ছিল, তার দাদু দিদা মা সব ওখানে রয়েছে। এইবারে বাচ্চা মেয়েটি পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন তার অনেক বয়স, যে মা, আপনাদের বাড়িতে তো স্বামী বিবেকানন্দ অতিথি হয়েছিলেন, আপনার কি মনে আছে ওনার সম্পর্কে স্মৃতি? তখন তিনি প্রায় হাত জোড় করে বলেছিলেন যে আমি তখন বাচ্চা মেয়ে, আমার স্মৃতি যা আছে ও আপনাদের কাজে লাগবে না। তখন ওনাকে বলা হয়েছিল যে না, আপনি দয়া করে বলুন, কারণ স্বামী বিবেকানন্দকে আমরা অন্য চোখে দেখি, তিনি একটা হীরের টুকরোর মতো, তার উপরে যেদিকে আলো পড়ে সেদিক থেকে আলো ঠিকরে বেরোয়, আপনি দয়া করে বলুন। তখন তিনি বলছেন যে হ্যাঁ, আমার স্বামী বিবেকানন্দ অদ্ভুত মানুষ, এবং উনি যখন বাইরে থেকে ফিরতেন আমি লাফিয়ে ওনার কোলের উপরে উঠে পড়তাম।
এক এক দিন দেখতাম খুব গম্ভীর, তখন আবার কোল থেকে নেমে পড়তাম। তো এরা বলছেন যে কি বলতেন উনি, বলে বাবা রে বাবা, তিনি যা গল্প করতে পারতেন। বলছে কি গল্প? বলছেন যে ওই ভারতবর্ষের যে সমস্ত বাজার আছে, সেই বাজারে কত রকমের শাক সবজি, ফুল ফল, পাখি, এইসব অদ্ভুত গল্প করতে পারতেন। আর আমি বাচ্চা মেয়ে, আমি সেগুলো শুনতাম। বলছে আর কখনো কখনো ওই আমার যে স্কুলে কি পড়া হয়েছে এটা জিজ্ঞেস করলে আমি যদি বলতাম যে জিওগ্রাফি, তখন উনি ম্যাপটা দেখতে চাইতেন। আর ওই ম্যাপটা দেখে একটা পিঙ্ক রঙের ছোট্ট জায়গাকে দেখাতেন এবং দেখিয়ে বলতেন যে এইটা আমার ইন্ডিয়া। আর যখন এরকম বলতেন তখন ওনাকে একটু দুঃখী দেখাতো। আমি নিজে যখন এটা পড়েছি আমি ভেবেছি যে হ্যাঁ, স্বামী বিবেকানন্দ তো বহুদিন বাড়ির বাইরে, সেই জন্য ভারতবর্ষকে, কিন্তু তারপর দেখছি তা নয় ঘটনাটা। আরও যখন পড়ছি তখন লেখা রয়েছে যে তাঁরা জিজ্ঞেস করেছেন, যারা ইন্টারভিউ নিচ্ছিলেন, যে আপনার কী জন্য মনে হয় যে হি ওয়াজ ফিলিং স্যাড, উনি যে বিষণ্ণ ছিলেন, তখন ইনি বলছেন, আর বাচ্চারা বুঝতে ভুল করে না, ইনি বলছেন যে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে উনি ওই ম্যাপের মধ্যে ইন্ডিয়াকে দেখতেন, আমার মুখের দিকে তাকাতেন, এবং ওনার মনে হতো যে আমার বয়সী যে মেয়েগুলো ভারতবর্ষে আছে তারা আমার মতো সুখী নয়, এইটা ভেবে ওনার মনটা বিষণ্ণ হয়ে যেত। এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন যে ও অত আনন্দের মধ্যে, আরামের মধ্যে রয়েছেন, আর একটা বাচ্চা ফুটফুটে মেয়ে, কিন্তু ওই ভারতবর্ষের ম্যাপ দেখে ওনার ভারতবর্ষ যেন একটা দর্পণের মতো, একটা আয়নার মতো, সেইখানে স্বামীজি দেখতে পাচ্ছেন। কিন্তু দেখছেন কাকে দেখছেন? নিজেকে দেখছেন এবং ওই ভারতবর্ষের মেয়েগুলোকে দেখছেন, যে আমি এখনও এদের জন্য করতে পারিনি। পরবর্তীকালে তিনি অসাধারণ কাজ করেছেন, কিন্তু এই ফুটফুটে মেয়েটাকে দেখছেন আর ভাবছেন যে ভারতবর্ষে এর বয়সী মেয়েগুলো কত দুঃখেই না থাকে। আজকে এই আশ্রমের যে পরিবেশ, সেইখানে এইসব কথা ভাবছি, এবং ভাবছি যে এই জন্য এনাকে বলে দেশনায়ক, যে ইনি ভারতবর্ষকে ভেবেছেন, এবং সেটা ভেবেছেন শুধু ভারতবর্ষের জন্য নয়, সেটা ভেবেছেন সমস্ত পৃথিবীর জন্যে। ওই মেয়েটাকেও তো উনি বলতে পারতেন এ ভারতবর্ষের মেয়ে নয়, এর সঙ্গে আমার কি না, ওকেও তিনি ভালোবাসেন, অন্য মেয়েদের ভালোবাসেন, অন্য ছেলেদের ভালোবাসেন, সমগ্র পৃথিবীকে ভালোবাসেন। এবং সেইখানে তার বক্তব্য হচ্ছে যে এই পৃথিবীকে সুস্থির রাখতে গেলে, পৃথিবীকে অশান্তিমুক্ত, হিংসামুক্ত রাখতে গেলে ভারতবর্ষকে বাঁচাতে হবে। এই যে বাঁচাতে হবে, এই দুটো শব্দকে যদি নিই, আবার বলি যে বাঁচাতে হবে, এবং সেইখান থেকে এই পৃথিবী থেকে যদি আমরা ভারতবর্ষে ফিরি, ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গে ফিরি, পশ্চিমবঙ্গ থেকে কাকদ্বীপে ফিরি, এবং কাকদ্বীপের অরণ্যে ফিরি, তাহলে দেখব ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভকে যে আমাদের বাঁচাতে হবে কী জন্যে? যাতে জমিটা ঠিক থাকে, জমিটা শক্তপোক্ত থাকে, জমিটা কনসলিডেটেড থাকে, সমুদ্র এত বেড়ে না যায় যে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক সেই জায়গাটা স্বামীজি দেখাচ্ছেন। আজকে তোমাদের কাছে এই কথাটাকে উপস্থাপিত করতে চাই যে ম্যানগ্রোভ যেমন একটা অঞ্চলকে রক্ষা করে, অঞ্চলের সম্পদ, তেমনি ভারতবর্ষ নামক যে ম্যানগ্রোভ, সেটা পৃথিবীর সম্পদ। ওই জন্য ভারতবর্ষকে আমাদের বাঁচাতে হবে। এই কথাগুলো সুন্দরবনে থেকে সকলের সঙ্গে স্মরণ করতে চেয়েছিলাম সুন্দরবন দন্তস্ব দিয়ে, স্বামী বিবেকানন্দ দন্তস্ব দিয়ে। এই সুন্দরবনে দাঁড়িয়ে ওই ম্যানগ্রোভের কথা ভেবে এবং ভারতবর্ষকে সুসংহত করবার কথা ভেবে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই, এবং ভাবি যে তাঁকে অবলম্বন করলে আমাদের সুন্দরবনও বাঁচবে, পৃথিবীর সভ্যতা বাঁচবে, এবং আমাদের সকলের মধ্যে সুন্দর বন যেমন, সেরকম সুন্দর মন তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।